নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে বনফুলের একটা গল্প নিয়ে হাজির হয়েছে। গল্পের নাম প্রাণকান্ত। আমার বিশ্বাস প্রাণকান্ত ভুল করছে। গণেশ পপুলার লোক, জনপ্রিয় হতে হলে যে সকল গুণাবলী থাকা নিতান্তই প্রয়োজন, গণেশের সে সকলই আছে। সংক্ষেপে সে মিথ্যাবাদী, মিষ্টভাষী এবং প্রয়োজনীয়। অনর্গল মিথ্যাভাষণ সত্ত্বেও তার মিষ্টি বচনে আমরা প্রত্যেকেই বিগলিত হয়ে যাই, আর নিজেদের প্রয়োজনের খাতিরে তাকে আমরা ত্যাগও করতে পারি না। গণেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলে প্রাণকান্তের পরাজয় অনিবার্য। জনপ্রিয় বলে গণেশ যে অজাতশত্রু এমন কথা বলছি না, জনপ্রিয় বলেই তার শত্রু আছে। কিন্তু এ সকল শত্রু এখনো পরোক্ষচারী। প্রকাশত্ব গণেশের বিরুদ্ধাচারণ করবার মতো শক্তি সংগ্রহ এখনো তারা করতে পারেনি। মনে মনে তারা গণেশ চরিত্রে ছোট বড় নানা দোষের পুঙ্খানুপুঙ্খ বিচার করে, আর সুযোগ সুবিধা মতো সেগুলোতে নানা রং ফলিয়ে আড়ালে ফলাও করে থাকে। কিন্তু প্রকাশ্যে তারা প্রাণকান্তের সহযোগিতা করবে এমন আশা করি না। মাঝে মাঝে গণেশের কথা ভেবে মর্মাহত হই। লোকটা পপুলার বলেই বোধহয় তার অন্তরঙ্গ বন্ধু খুব কম। সকলেই স্বার্থের খাতিরে তার সঙ্গে লৌকিক ভদ্রতা রক্ষা করে, মৌখিক বিনয় প্রকাশ করে, কিন্তু মনে মনে অধিকাংশ লোকই তার ওপর অপ্রসন্ন। হিতৈষী বন্ধুর মতো দোষ দেখিয়ে দু চারটে কথা শুনিয়ে দেবে এমন লোক গণেশের জীবনে নেই বললেই চলে। সকলেই তাকে খাতির করে, ভোট দেয়, কিন্তু ভালোবাসে না। কাগজে কলমে সে জনপ্রিয়, কিন্তু কারোর অন্তর্লোকে তার কোনো স্থান নেই। শুধু গণেশ নয়, পৃথিবী শুদ্ধ পপুলার লোকের এই দুর্দশা। নিখুঁত মানুষ কখনো পপুলার হতে পারে না। চরিত্রে, শিক্ষায়, দীক্ষায় রীতিমতো ভেজাল না থাকলে পপুলার হওয়া শক্ত। খাঁটি সোনা দৈনন্দিন ব্যবহারের পক্ষে অচল। সখাত গিনি সোনারই বাজারে সমধিক প্রচলন বটে, কিন্তু খাদের সম্বন্ধে আমরা উদাসীন থাকি না। রীতিমতো কোষে আমরা তার পরিমাণ নির্ধারণ করি এবং খাঁটি সোনার সঙ্গে তুলনামূলক সমালোচনা করে অখাঁটি সোনাকে হীনতর স্থান দিয়ে থাকি। তেমনি সখ্যুত চরিত্র নিয়ে সখ্যুত চরিত্রের জোরেই কোনো ক্রমে একটা মানুষ পপুলার হয়ে ওঠেন, অমনি তার চারিত্রিক খুঁতগুলো লোকচক্ষে স্পষ্টতর রূপে প্রতীয়মান হয়, আর নিন্দার ন্যায্য খোরাক জুগিয়ে থাকে। পপুলারিটি গগনে ক্রমে ক্রমে মেঘ সঞ্চার হয়, অকস্মাৎ হয়তো ঝড় বৃষ্টিরও সূচনা হয়। সুতরাং বিশ্লেষণ করলে এটাই দেখা যায় যে নির্দোষ লোক পপুলার হয় না। পপুলার হবার পরই তার দোষগুলো পপুলার হয়ে পড়ে। চন্দ্র পপুলার, তার কলঙ্কটাও পপুলার। সূর্য পপুলার, তার স্পটগুলিও ক্রমশ পপুলার হয়ে ওঠে। সুতরাং পপুলারিটিকামী ব্যক্তি মাত্রেই প্রণিধান করিয়ে দেখা কর্তব্য যে সকল চারিত্রিক ত্রুটিকে মূলধন করে তিনি জনসমাজে আধিপত্য বিস্তারে আশা করছেন, সে সকল ত্রুটি পরে যদি ঘরে ঘরে আলোচিত হয়ে থাকে, তাহলে তিনি তা নির্বিকার চিত্তে সহ্য করতে পারক কিনা। যদি অপারগ হন, তাহলে তাঁরও পদত্যাগ করা উচিত। প্রাণকান্ত ভোটযুদ্ধে গণেশের সঙ্গে পারবে কিনা তা আলোচনা করাও এক্ষেত্রে আমি অপ্রাসঙ্গিক মনে করছি, কারণ প্রিয় বন্ধু প্রাণকান্তকে যতদূর জানি তাতে পপুলারিটি মার্গে স্বচ্ছন্দে চলবার মতো চলিষ্ণুতাই তার নেই।
সে সমালোচনা, অসহিষ্ণু, প্রায় সত্য কথা বলে। তার মনের কথার আর মুখের কথার অসঙ্গতি খুব বেশি লক্ষ্য করেছি বলে মনে পড়ে না। ধর্মানুমোদিত বিবেক বাঞ্ছিত পথে চলবার দিকেই তার খোঁজ বেশি। এরকম লোক ভোট সংগ্রহ করতে পারলেই যে পপুলার নেতা হয়ে উঠবে এমন আশা দুরাশা। কুজ্জপৃষ্ঠ উষ্ঠের পক্ষে সূচের ছিদ্রপথ দিয়ে নজ্য দেহটা পার করে নেওয়া সম্ভব হলেও হতে পারে, কিন্তু প্রাণকান্তের পক্ষে পপুলার নেতা হওয়া একদমই অসম্ভব। সুতরাং তাকে ও পথে যেতেই দেব না। আমি গণেশকেই ভোট দেব। বন্ধু বলেই প্রাণকান্তকে বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য। আগামী 19 তারিখে পোলিং, মাঝে আর 3টে দিন বাকি। পোলিং স্টেশনও আবার ভিন্ন গ্রামে। গাড়িটা বলে রাখতে হবে। গণেশকে ভোটটা দিয়ে আসবো, আর চেষ্টা করব যাতে আর সকলে গণেশকেই ভোট দেয়। প্রাণকান্ত কোনো কালে নেতা হতে পারবে না। মাঝ থেকে আমার সান্ধ্য আড্ডাটা মাটি হয়ে যাবে। সুতরাং তাকে ভোট দেব না। স্থির ও প্রতিজ্ঞ হয়ে বসে আছে। প্রাণকান্ত এসে প্রবেশ করল। 2-4টে কথার পর আমার মনোভাব প্রাণকান্তের নিকট ব্যক্ত করলাম, আর আমার যুক্তির সারবত্তা তার নিকট প্রাঞ্জলভাবে বিবৃত করতে চেষ্টা পাইলাম। আদ্য প্রান্ত সমস্ত শুনে প্রাণকান্ত বলল, ডাক্তার দেখাও। মানে আমার ভোটের জন্য ভাবছি না, কিন্তু তোমার বক্তৃতায় স্বাস্থ্যহানির আভাস পাচ্ছি। সম্ভবত মস্তিষ্কটাই বিগড়েছে। অবিলম্বে তুমি ডাক্তার দেখাও। বললাম, যতই না কেন রসিকতা করো, ভোট আমি তোমায় দেব না। তাতে বিন্দুমাত্র ক্ষতি নেই, কিন্তু নিজের চিকিৎসাটা করাও। তোমার যখন এই বিশ্বাস জন্মেছে যে আমরা যুক্তি অনুযায়ী সমস্ত কাজ করি, তখন তোমার মানসিক স্বাস্থ্য সম্বন্ধে আমার ঘোরতর আশঙ্কা হচ্ছে। অর্থাৎ তুমি কি বলতে চাও যে কোনো কাজই আমরা যুক্তি অনুযায়ী করি না? আমরা সকল কাজই খুশি অনুযায়ী করি। সংস্কার মুক্ত সক্রিয় বিবেকের নিকট আর 5 জনের নিকট সাফাই গাইবার জন্য পরে একটা যুক্তি খাড়া করি। বিচারালয়ে বিচারপতি আর জুরির নিকট সাফাই গাইবার জন্য উকিল খাড়া করার মতো। বুঝতে পারলাম না। আগে ভূতকে ডেকে চা আর তামাক দিতে বলো। মনে হচ্ছে অনেকক্ষণ ধূমপান করনি। ভূতকে হাঁক দিলাম। যথাসময়ে চা আর তামাক এলো। উভয়ে নীরবেই চা ও ধূমপান করলাম। নীরবতা ভঙ্গ করে প্রাণকান্ত আবার বলল, চিন্তা করে দেখো দেখি, জীবনে যে সকল কাজ করে প্রভূত আনন্দ লাভ করেছ, সেগুলোর প্রেরণা কে জুগিয়েছে? যুক্তি না খুশি? হ্যাঁ, ভালো কথা। তোমার গৃহিণীর দুলজোড়া শ্যাকড়া দিয়ে গেছে। এই নাও। দুলের বাক্সটা নিয়ে টেবিলে রাখলাম। কয়েকদিন আগে প্রাণকান্তের গৃহিণীর নতুন কর্ণভূষণদ্বয় আমার গৃহিণীকেও সকর্ণ অনুরূপভাবে অলঙ্কৃত করতে প্রবুদ্ধ করে। প্রবুদ্ধ গৃহিণীর বাসনা পূরণার্থে প্রিয় বন্ধু প্রাণকান্তের শরণাপন্ন হওয়া ছাড়া আমার তখন আর গত্যন্তর ছিল না। কারণ যে আদর্শ আমার গৃহিণীকে অনুপ্রাণিত করেছে, সে আদর্শ প্রাণকান্তের স্ত্রীর কানেই দোদুল্যমান। সুতরাং প্রাণকান্তকেই গয়নাটা গড়াইবার ভার দিলাম। এই সামান্য ঘটনাটা এখন অসামান্যতা লাভ করল। প্রাণকান্ত বলতে লাগলো, স্ত্রীকে অলঙ্কার গড়িয়ে দেবার সপক্ষে তোমার কি যুক্তি আছে বলতে পারো? স্ত্রীলোক অলঙ্কার পরিধান করে পুরুষের মনোহরণ করবার জন্য। আশা করি তোমার স্ত্রীর সজ্ঞানভাবে অন্য পুরুষের প্রতি লক্ষ্য নেই। ধরে নিচ্ছি তুমিই তার লক্ষ্যস্থল। তোমার মনোহরণ করার জন্য তোমার স্ত্রী কি আর অলঙ্কার পরার প্রয়োজন আছে বলে মনে করো? প্রয়োজন থাকলেও সে অলঙ্কার তোমাকেই যোগাতে হবে। সুতরাং অধিক হাস্যকর ব্যাপার আর এর থেকে কি হতে পারে? এর সরল অর্থ কি হয়ে দাঁড়ায়? গাঁটের পয়সা খরচ করে মনোহরণ করবার জন্য
সাজ সরঞ্জামাদি সব এনে দিলাম। মন উন্মুক্ত করে বসলাম। এবার নাও, আমার মনটা হরণ করো। যেন বর্ষিবিদ্ধ সফরী ছিপধারী মৎস্য শিকারীকে শটক আর একটা বড়শি কিনে দিয়ে বলছে, এটাই বাগিয়ে একবার ফেলো তো বাপু, গিলিয়া ধন্য হই। প্রাণকান্ত খেপলে প্রাণান্তকর ব্যাপার ঘটে যায়। ক্ষিপ্ত প্রাণকান্তের সঙ্গে তর্ক করা অপেক্ষা তার একটা ভোট দেওয়া ঢের সহজ। সুতরাং বললাম, যাক, আর কথা বাড়িয়ে দরকার নেই, ভোট তোমাকেই দেব। তোমার সুমতি দেখে খুশি হলাম, কিন্তু ভোটিং শেষ হয়ে গেছে, তোমাকে আর কষ্ট করতে হবে না। সে কি, পোলিং শুনেছিলাম 19-এ, আজ তো মাত্র 15। তুমি বাংলা তারিখ বলছো? পোলিং হয়ে গেছে গত ইংরেজি মাসের 19-এ। আকাশ থেকে পড়লাম। ফলাফল কি হলো? হেরেছি 1 ভোটের জন্য। আমার কাছে একটা লোক পাঠালেই পারতে। আমি কারো কাছে লোক পাঠাই না। ভোটে হেরেছ বটে, কিন্তু বাজি জিতেছ। হরেনের সঙ্গে বাজি রেখে আমি ভোট যুদ্ধে নেমেছিলাম। হরেন বলেছিল আমি জিতবই, আমি বলেছিলাম তুই হারবি। তোমার স্মরণ থাকতে পারে, হরেনই আমার হয়ে ক্যানভাসিং করেছে, আমি কিছুই করিনি। যখন পোলিং হচ্ছে তখন আমি চকদিঘিতে মাছ ধরছিলাম। সেই বাজির টাকা দিয়েই তোমার গৃহিণীকে দুলজোড়া গড়িয়ে দিলাম। তোমাকে এর মূল্য দিতে হবে না। এখন দেখো দুলজোড়া শ্রীমতীর পছন্দ হবে কিনা। খুলে দেখলাম, অপরূপ। আবার আকাশে ফিরে গেলাম। তাই এই কৌতুক মেশানো গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন এখনো আমায় সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।